আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। এতদিন পরে হলে মুস্তফা ফিরোজ সাহেব সত্য কথাটা প্রকাশ করলেন যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, এখন আমরা একদমই ভালো নাই। গরিব দুঃখীর হক মেরে খাওয়া হইতেছে, গরিব দুঃখীর পাশে কেউ নাই। জুলাইয়ের দাবিদার হয়ে তারা দেশটাকে লুটে পুটে খাইতেছে। হ্যাঁ, এখন আমরা একদমই ভালো নাই। মুস্তফা ফিরোজ সাহেব যারা ভয়েস বাংলার ভিডিও দেখেন তারা অবশ্যই এই মানুষটাকে চিনবেন, এই বান্দাটাকে চিনবেন। এতদিন পরে হলে তিনি সত্য কথা বলছে। তো এর আগে চলেন আমরা একটু দেখি। সার্জিস আলম গতকাল একটা পোস্ট করছে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামকে ট্যাগ করে সার্জিস ইসলাম কি বক্তব্য দিয়েছে সেই ভিডিওটা আমরা দেখব, তারপর আমরা মুস্তফা ফিরোজ সাহেবের বক্তব্যটা শুনবো। চলেন আগে আমরা সার্জিস আলমের বক্তব্যটা শুনি। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন। চলেন আমরা সার্জিসের বক্তব্যটা দেখে নেই। বিএনপির নাম করে পাথর ও বালু ভর্তি প্রতি গাড়ি থেকে 500 থেকে 1000 টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, হাতে নাতে তা ধরা পড়েছে। এই দায়ে দুজনকে আটক করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন। পরে থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়ে 2 চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে যান বিএনপির স্থানীয় কয়েকশো নেতাকর্মী। এই ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন তিনি। যদিও দলটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, আরো জানাচ্ছেন SI রাজ। লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 2 কর্মীকে আটক করে 1 মাসের সাজা দেয় ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান। 2 জুলাই উপজেলার শারুর বাজার এলাকা থেকে 1 লাখেরও অধিক টাকার মানি রিসিট সহ তাদেরকে আটক করে থানায় পাঠানো হয়। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। পাটগ্রামে 9টা পাথর কুয়ারি ইজারা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওখানে শর্তে লিখা আছে কুয়ারি থেকে পাথর উত্তোলন করতে হবে এবং অপসারণ করবে যারা ইজারাদার। কিন্তু ইজারাদারগণ পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন অপসারণ না করে তারা কি করছে, হাইওয়েতে বাস দিয়ে গাড়ি আটকাইয়া বালুবাহী ট্রাক থেকে তারা মানি রিসিট দিয়ে চাঁদা উত্তোলন করতেছে, যেটা দিয়েনি। এইটা আমরা বন্ধ করে দিয়েছি। তারপরও শুনে নাই, গতকালকে গিয়ে আমি এই অবস্থায় পাইছি, 2 জনকে আটক করে তারপর আমি মোবাইল কোর্টের মাধ্যমে 1 মাসের শাস্তি দিয়েছি, জেল দিয়েছি। এক পর্যায়ে রাতেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা সহ থানা ভাঙচুর করে বিক্ষুব্ধরা। থানা চত্বরে প্রবেশ করে তারা চেয়ার টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। সেই সাথে গুরুত্বপূর্ণ নথিও তছনছ করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ শুরু হয়। তখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়েই আটক 2 জনকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ ঘটনায় 2 জুলাই রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন তিনি। ভিশনেসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পোস্টে সার্জিস আলম লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু সারা দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। থানা ঘেরাও ও ভাঙচুরের কথা উল্লেখ করে পোস্টে সার্জিস আলম লেখেন, আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরাও সেই থানা অবরুদ্ধ করে রাখে। চাঁদাবাজদের প্রোটেক্ট করাই ক্ষোভ ছেড়ে এনসিপির এই নেতা বলেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সার্জিস তার পোস্টে আরো লিখেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান বা অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও। তো প্রিয় দর্শক, সার্জিস আলমের এই
বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। এতক্ষণ আপনারা যে বক্তব্যটার জন্য অপেক্ষা করতেছেন সেই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব। মোস্তফা ফিরোজ সাহেব কি বলেছে যে আগেই আমরা ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, এখন আমরা ডক্টর ইউনূস সাহেবের আমলে একদম আমরা ভালো নাই। চলেন তার বক্তব্যটা আমরা শুনে নেই। আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। ডিজিএফআইয়ের যে মিডিয়া সেল রমরমা, এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল, সব খবরই তো জানি। এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো, কোথায় রং মহলে যাইতো, তাদের কাছ থেকে কী কী উপঢৌকন নিত, সব কথাই তো জানি। তো এইরকম একটা নেক্সাস, সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিয়েছেন। এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার, আমি তো বাঁচতে পারবো না, এমনভাবে সব মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে। আপনি এটার উপরে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। আপনি গণমাধ্যম স্বাধীন হলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না, কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না, সেটা করেন। আপনি করেননি, যেটা প্রশ্ন করলেন যে কই এখনো তো হয়নি, তেমন তো কিছু হয়নি, কোনো তো বন্ধ করেনি। কিন্তু আপনি আমাকে যতক্ষণ, যেহেতু এরা দুর্বল, আপনি আগে তাদেরকে দেন, খাওয়ান, খাওয়াই আগে সবল করেন, কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না। এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা, তারপরে যে কামাল ভাই যেটা বললেন যে মব, কোন টেলিভিশন কি বলবে, তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে। আজকে একটা কথা বলি, একটা থানা, পুটিয়া থানা, সেটা ঘেরাও করে রেখে দিছে, 8 ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে, কারো কোনো হুঁশ নাই, যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে। তো এইরকম যারা মালিক, তারা তো ভাই, আমি তো মানে ফুট করে আমি চলে যাব, মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় 50-60 কোটি টাকা গেছে, আমার এটার কি হবে, পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে। তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের, আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলিয়ে গেছে, আমার বিপরীত কথাও বলতে পারতেন, কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না, কেন ইশতিয়াক রেজারা আসতে পারে না, কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা, কেন আপনি বলেন কাগজে কলমে নেই, কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন? মারা গেছে তারা। ইকবাল সোহান চৌধুরী কোথায় আছে? তো সবাই তো ঢাকায় আছে। মঞ্জুল হাসান বুলবুল কোথায়? আসতে পারে না কেন? আপনি বললাম তো, মালিকরাই এমন একটা সেন্সরশিপ করছে। ট্যাগ দেওয়া হয়েছে না, ফ্যাসিবাদের দোসর, মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোসর তো আওয়ামী লীগ তো বলতো যে এরা রাজাকার, উল্টাটা রাজাকারের দোসর। তো তখন আসতো কি করে? আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোনো টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন? প্রায় টকশোগুলোতে দেখি সব একই কথা, একজনের সাথে একজন শুধু অ্যাড করে, কই একদম অপোজিট কথা তো বলে না। তো কিসের স্বাধীনতা? আগে ছিল এক দিকের ধারা, এখন ভিন্ন দিকের ধারা। আপনি বলছিলেন যে আইন কানুন, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না। যেটি আপনি বলছিলেন যে মব, তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে থাকে? মবের ভয়ে, সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো, টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না। আপনি ফ্যাসিবাদের দোসর বানাইছেন, তো ওরাও তো রাজাকারের, আমাকে বলেনি জামাত বিএনপির দোসর, তো আমি আসছি না টকশোতে, আসতে পারছি তো এখন ওরা পারে না। তো প্রিয় দর্শক, আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।